দর্শক সময়ের আলাপে স্বাগত জানাচ্ছি আমি কামরুল হাসান সবুজ। আজ আমাদের অতিথি হয়ে এসেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটি এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহিন আহমেদ। শাহিন ভাই, সময়ের আলাপে আপনাকে স্বাগত। আমরা প্রথমে একটু জানতে চাচ্ছি, আপনি জীবনে আসলে কি হতে চেয়েছিলেন? এলেন তো ট্যানারি শিল্পে যুক্ত হলেন, এই ব্যবসাটা কিভাবে যুক্ত হলেন? ধন্যবাদ আপনাকে জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। মানুষের ভীষণ থাকে বিশেষত যে আরও উপরে ওঠার, তো আসলে আমার সেই ভীষণটা ছিল আমাদের লেদার ইন্ডাস্ট্রি বেস, কারণ এটা হলো আমাদের সেকেন্ড জেনারেশন বিজনেস। তো আসলে লেদার বিজনেসটা হলো কি ওয়ার্ল্ড ওয়াইড যারা বিজনেস করছেন, আপনার পাশ্চাত্য বিশ্বে বলেন, স্পেন বলেন, ইটালি বলেন বা ইউরোপ বলেন, সেখানে কিন্তু কয়েক জেনারেশন ধরে কিন্তু তারা ব্যবসাটা করছেন। অর্থাৎ আপনার দাদার থেকে পরদাদার থেকে শুরু হয়ে আপনার বাবা, এখন সন্তানরা আপনার এটা লিড দিচ্ছেন। তো ওই ক্ষেত্রে আমি বাবার ব্যবসাটাকেই আমি আসলে জয়েন করেছি এবং আমি 96-এর পরে লেখাপড়া শেষ করে আসলে মূলত প্রথমত আমি এই লেদার বাইং ব্যবসা দিয়ে আমার শুরু। তো বেসিক্যালি আমাদের লেদার ইন্ডাস্ট্রিজ পারিবারিক ব্যবসা, কিন্তু আমি আসলে প্রথমে বাবার ব্যবসা আমি কোনো জয়েন করিনি। আমি ইন্ডিভিজুয়াল চেষ্টা করেছি যে আমার গ্রো করার জন্য। তো আমি বেড়ে ওঠা কি হাজারীবাগ? দেখুন না, আমার বেড়ে ওঠা আজিমপুরে, আমি জন্ম আমার আজিমপুরে। আমরা এখানে জিকাতলায় চলে আসি 80 দশকে। তারপরে আপনার এইখান থেকে আসলে দেখা সেই চামড়ার ব্যবসা, ট্যানারি সব কিছু মিলিয়ে। ট্যানারি ব্যবসাটা ছিল মূলত পাকিস্তানিদের হাতেই ছিল ব্যবসাটা। বাঙালি গুটি কয়েক যে ব্যবসায়ী ছিলেন, তার ভিতরে আমার ফাদারও ছিলেন একজন ট্যানারি ইন্ডাস্ট্রি মালিক দেশ স্বাধীনতার পূর্বে। তো এইখানে দেখা গেছে যে আসলে তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে এবং এইখানে আমাদের যে র মেটেরিয়ালস অ্যাভেলেবিলিটি, যে হাইটস আপনার হচ্ছে, স্কিন হচ্ছে, কোরবানি হচ্ছে, মুসলিম প্রধান দেশ, এইগুলো কিন্তু আসলে অতীতে আপনার দেশ স্বাধীনতার পূর্বে আপনার কিন্তু এইগুলো কলকাতা সহ পশ্চিম পাকিস্তানে চলে যেত। তার কারণে কিন্তু এখানে পাকিস্তানি মালিকরা এটা আপনার কন্ট্রোল করতো, কিন্তু গুটি কয়েক বাঙালি ব্যবসায়ী আপনার সাহস নিয়ে কিন্তু আপনার তাদের সাথে কম্পিট করে এখানে লেদার ইন্ডাস্ট্রি আপনার গড়ে তুলেছিল। যার কারণে দেখা গেছে যে আস্তে আস্তে কিন্তু এই বাঙালিদের হাতে ব্যবসাটা আপনার দেশ স্বাধীনতার পূর্বে আপনার চলে আসে। যে স্বপ্ন নিয়ে গড়ে তুলেছিল, সেই স্বপ্নটা কি পরিবেশ দূষণের ভেতরেই সীমাবদ্ধ আছে কিনা এখন পর্যন্ত, নাকি ব্যবসায়িক যে স্বপ্ন সেইটার কাছাকাছি পৌঁছাতে পেরেছে? দেখুন, এইখানে আপনি যদি 5 যুগ আগে আপনি দেখেন যে যেভাবে চামড়া প্রসেস করতো, সেই লোকাল অর্গানিক প্রোডাক্ট দিয়ে আপনার চামড়া প্রোডাকশন করতো, অর্থাৎ আপনার কেমিক্যালসটা ইউজ কম হতো। কিন্তু আধুনিক যুগে কেমিক্যালসের অনেক ইমপ্রুভমেন্ট এসেছে এবং পলিউশনটা আপনার বৃদ্ধি পেয়েছে। এই কারণে দেখা গেছে যে খুব শর্ট ফর্মে আপনার চামড়া প্রসেস করে আপনার কেমিক্যালস অধিক ইউজ করে আপনার পলিউশন আপনার সৃষ্টি করছে। এখন আবার কিন্তু ইউরোপীয় ইউনিয়ন সহ পাশ্চাত্য বিশ্ব আপনার যে ডিএসসি ফলো করছে, অর্থাৎ আপনার জিরো ডিসচার্জ লিকুইড আপনার কেমিক্যালস তারা তৈরি করছে। সেখান থেকে আমি মনে করি যে আবার আস্তে আস্তে কিন্তু সেই অতীতের যুগে ফিরে যাচ্ছে। কিভাবে আপনার মানে গাছের এক্সট্রাক্ট থেকে আপনার এটা প্রোডাক্ট করবে, ভেজিটেবল থেকে আপনার প্রোডাক্ট তৈরি করবে, পলিউশন কম করবে। এখানে আমি মনে করি যে পলিউশনটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য, ট্যানারি শিল্পের জন্য। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তো হাজারীবাগ থেকে আপনারা তো সাফারে গেলেন। হাজারীবাগে কেমন দূষণের দায় যেমনটা আপনাদের নিতে হয়েছে, এখনও তো আমরা যতটা দেখি আপনারা দূষণমুক্ত হননি। অ্যাজ এ লিডার, আপনি এই সংগঠনটা বিটি এর সংগঠনের চেয়ারম্যান হিসেবে লিড দিচ্ছেন 1 দশকের বেশি, একটানা, এর আগেও ছিলেন। এই পরিবর্তনগুলো, এই দায় মুক্তির পথ কেন খুলছে না? দেখুন, এইখানে আসলে আমরা যদি বলি যে আমাদের যে অতীতের যে সরকার যে ভুল সিদ্ধান্তগুলো নিয়েছিল, তার দায়ভার কিন্তু আমরা নিচ্ছি এখন। বিশেষত
বিসিক কর্তৃক আপনার একটা চামড়া শিল্পনগরী এত বড় হেভি ইন্ডাস্ট্রি আপনার কোনোভাবেই আপনার দেওয়া ঠিক হয়নি। আমরা সবসময় বলেছি, এটা বিরোধীদের করেছি, এবং যার ফলশ্রুতিতে দেখা গেছে যে তাদের যে মিসম্যানেজমেন্ট, তাদের যে এইখানে যে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা হওয়ার কথা ছিল, সেই আধুনিক সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হয় নাই। আমার লোকাল যে স্ট্যান্ডার্ড যে পরিবেশের যে ডিওইর সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি না, সেই প্যারামিটারগুলো আমরা মিট করতে পারছি না। আপনারা ধলেশ্বরী দূষণ করছেন? কিছুটা হলে আপনার দূষণ হচ্ছে, যেটা আমার বিশেষত বায়োলজিক্যাল ট্রিটমেন্টটা আমার কিন্তু আসলে পুরোপুরি হচ্ছে না। আমার যদি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট আমি পুরোপুরি করতে পারি তাহলে কিন্তু এখানে অনেক ট্যানারি আপনার LWG সার্টিফাইড হতে পারে। এইখানে যে চামড়া শিল্পের যে ভবিষ্যৎ, যে অপার সম্ভাবনা, আমরা 200 একর জায়গার উপরে আমি মনে করি যে এশিয়ার ভিতরে এত বড় শিল্পনগরী কোথাও হয়নি, এত আধুনিক, এবং বাংলাদেশ BNBC বিল্ডিং কোড অনুযায়ী ইন্ডাস্ট্রিগুলো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো যে 2টি কম্পোনেন্টের জন্য আমরা কিন্তু ওখানে আটকে গিয়েছি। কোন 2টি কম্পোনেন্ট? একটি হলো সলিড ওয়েস্ট, একটি হলো লিকুইড ওয়েস্ট। আমরা মনে করি যে এখানে সলিড ওয়েস্ট এবং লিকুইড ওয়েস্টের যদি এই চ্যালেঞ্জটা আমরা মিট করতে পারি তাহলে এই ব্যবসাটা আপনার বুমিং করবে। এবং আপনি জানেন যে এইখানে কিন্তু আমাদের বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদাও কিন্তু অনেক বেড়ে গেছে, বিশেষত লেদার প্রোডাক্ট। যেহেতু আমরা মিডল ইনকাম কান্ট্রিতে যাচ্ছি, এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল লেদারের প্রতি মানুষের খুব একটা আস্থা নেই, এবং টেকসই প্রোডাক্ট যদি আপনার পেতে চায় তাহলে কিন্তু লেদারের ব্যবহারটাই কিন্তু আপনার হওয়া উচিত। অতীতে যেভাবে আমরা দেখেছি যে 3 যুগ 4 যুগ আগে যে সময় আপনার এই আর্টিফিশিয়াল লেদার আসেনি, সে সময় কিন্তু লেদারের ব্যবহার বেড়েছিল। তো আমি মনে করি যে আমাদের যে অভ্যন্তরীণ চাহিদা, যে আমাদের 18 কোটি জনগণের 36 কোটি পেয়ার জুতোর প্রয়োজন বছরে, সেটা কিন্তু আপনার এই অভ্যন্তরীণ চামড়া থেকে আমরা দিতে পারি। এখানে একটা হাজার কোটি টাকার কন্ট্রিবিউশন বা 10-12 হাজার কোটি টাকার কন্ট্রিবিউশন আমরা কিন্তু রাখতে পারি। শাহিন ভাই, আমরা যদি দেখি যে সম্ভবত এই প্রজেক্টটা, সাভারে যে প্রজেক্টটা ট্যানারি স্টেটের, সম্ভবত 2003 সালে বোধহয় নিয়েছিল হাতে। সেটিতে আপনারা গেলেন কত সালে? 16 না 17 সালে? হ্যাঁ, দেখুন এইখানে আমরা কিন্তু আসলে এই প্রজেক্টটা হাতে নিয়েছিল 2-3 সালে, কিন্তু আমাদের সাথে এমইউ হয়েছিল 5 সালে, ট্রাইপেটিট অ্যাগ্রিমেন্ট। সেই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী কিন্তু সরকার ওখানে আমাদের প্লটই বরাদ্দ দিয়েছে 7 সালে, কিন্তু সেই CTP যে মেইন কম্পোনেন্ট সেটা তৈরি করতে পারেনি, বিদায় কিন্তু আমরা যেতে পারিনি। 12 সালের পরে সরকার এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে একটা অদক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে আপনার এটা তৈরি করার ফলে আমরা কিন্তু ওখানে ধাপে ধাপে 15 সাল থেকে আপনার ইন্ডাস্ট্রি করা শুরু করলাম, এবং 17 সালে আমরা হাইকোর্টের নির্দেশে, অর্থাৎ আপনার যে বেলা কর্তৃক যে 95 সালে যে মামলাটা হয়েছিল হাজারবাগ থেকে ট্যানারি শিল্প স্থানান্তরের, সেই মামলার কারণেই কিন্তু আপনার ওই যে মহামান্য হাইকোর্ট আমাদেরকে একদিনের নোটিশে 8ই এপ্রিল 2017 সালে আমরা এখান থেকে আমাদের সকল ইউটিলিটিগুলো বন্ধ করে দেয়, যার ফলে আমরা ওখানে যেতে বাধ্য হই। কিন্তু ওইখানে একটা ইনকমপ্লিট একটা প্রজেক্টের ভিতরে নিয়ে আমাদেরকে ফেলে দিয়ে আসলে সেইখানে সেই CTP সহ যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনোটাই আপনার হয়নি। কিন্তু বেসিক আপনার কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে যে বর্তমান যে আমাদের যে পরিবেশ উপদেষ্টা আছেন ওনাকে নিয়ে গিয়ে আপনার একটা মডিউল দেখিয়ে বলেছিলেন যে এটা কিন্তু চলমান, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বর্জ্য শোধনাগারটা করা হয়েছিল সেটা কিন্তু এখন পর্যন্ত অদ্যাবধি আপনার কমপ্লিট হয়নি। আপনি যদি দেখেন যে একটা প্রজেক্ট যদি হাতে নেয় সেটার কিন্তু কমপ্লিটেশন রিপোর্ট কিন্তু আপনার সরকারের পরিকল্পনা কমিশনের কাছে জমা দিতে হয়। তারা কিন্তু সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে এই প্রজেক্টটা কিন্তু ইনকমপ্লিট অবস্থায় আপনার রেখে চলে গেছেন। সুতরাং আমরা মনে করি এখানে একটা সরকারের দায় আছে। এই দায়ের থেকে আমি মনে করি যে সরকার এখানে নতুন করে বিনিয়োগ করে এইখানে এটাকে রেটিফিকেশন আপগ্রেডেশন করা উচিত। শাহিন ভাই, বেলা প্রসঙ্গ যখন এলো তখন আমরা দেখেছি বেলার তখনকার নির্বাহী প্রধান, এখন যিনি উপদেষ্টা, তিনি মাঝে মাঝেই আপনাদের স্টেটে যেতেন, পরিবেশের মানদণ্ড দেখতেন, পরীক্ষা নিরীক্ষা কী হচ্ছে খোঁজখবর নিতেন। উনি এখন পরিবেশ উপদেষ্টা। এর মধ্যে উপদেষ্টা হওয়ার পরে আপনাদের স্টেটে গিয়েছেন কিনা? আপনারা সেখানে 17 সালে যদি কমপ্লিট করেন যাওয়াটা, সেখানেও প্রায় 8 বছর হয়ে গেল, এখনও সেই দূষণের দায়ই আপনাদের মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে।
দেখুন এখানে আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে পরিবেশ উপদেষ্টা কিন্তু সম্পূর্ণভাবে অবগত যে এই প্রজেক্টটা ইনকমপ্লিট, অর্থাৎ আপনার এটা কমপ্লিট হয়নি, পরিবেশকে সুরক্ষা দিচ্ছে না এবং পরিবেশকে সুরক্ষা দিচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে উনি কিন্তু এখানে অদ্যবধি আর যাননি। কারণ উনি জানেন যে এইখানে বিসিক তাকে যে রং ইনফরমেশনটা দিয়েছিল উনি পরে অবগত হয়েছেন। এখানে শিল্প উপদেষ্টা বা বাণিজ্য উপদেষ্টা সহ মাননীয় চিফ অ্যাডভাইজার অফিসের কর্মকর্তা বিন্দু কিন্তু আপনার সময়ে সময়ে ভিজিট করছেন। তো আমরা মনে করি যে এখানে কিন্তু আপনার সরকার আন্তরিক, এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটা ক্ষেত্রে বলেই ফেলেছেন যে চামড়া শিল্পের সাথে আমরা অপরাধ করেছি। সেই অপরাধের দায়টা কিন্তু আজকে শিল্প মালিকরা নিচ্ছেন। আমরা 10-12 হাজার কোটি টাকা বিনিয়োগ করে আমরা সেই বিনিয়োগের থেকে আমরা রিটার্ন নিতে পারছি না, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে এই যে লক্ষ লক্ষ লোকের একটা রুটি রুজির ব্যবস্থা হচ্ছে। অর্থাৎ আপনার মনে করেন যে আমি যদি বলি যে মাদ্রাসা, এতিমখানার থেকে শুরু করে যারা আপনার মাংস ব্যবসায়ী সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাঁচা চামড়ার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ট্যানারি মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজকে এই শিল্পটাকে আমরা মনে করি যে আমাদের যে এক্সপোর্ট বাস্কেটে আমাদের আসলে খুবই সামান্য কিছু আছে। যদি আমরা মনে করি গার্মেন্টসকে আমরা আলাদা করে রাখি, তারপরে কিন্তু আপনার খুব একটা ভালো কিছু নেই। চামড়া, পাট এবং ভালো একটা বিকল্প হিসেবে আপনার আসতে পারে। সুতরাং আমি মনে করি যে এইখানে এই সরকারের আন্তরিক হওয়া উচিত, এবং আমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলোকে ঠিক করে আমরা যাতে ভবিষ্যতে আমরা সেই কর্মপরিবেশ তৈরি করতে পারি এবং সাস্টেনেবল লেদার প্রোডাকশন আমরা বাংলাদেশে করতে পারি, সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। সেই জায়গা থেকে পরিবেশ উপদেষ্টা আপনাদের স্টেট ভিজিট করেননি এখন পর্যন্ত, ঠিক আছে, কিন্তু তার কার্যালয় থেকে, তার দপ্তর থেকে আসলে উদ্যোগ নেওয়া হচ্ছে পরিবেশের দূষণ মুক্ত করার জন্য। আপনারা LWG সার্টিফিকেট নিয়ে কথা বলেন, এবং সেই সার্টিফিকেট না পেলে আসলে আপনারা বিশ্ববাজারে সেভাবে ডমিনেট করতে পারবেন না। আপনারা এখন যেগুলো এক্সপোর্ট করেন লেদার, সেগুলো আপনারা নন কমপ্লায়েন্স মার্কেটে এক্সপোর্ট করেন। তো পরিবেশ উপদেষ্টার কার্যালয় থেকে আসলে, যেহেতু তিনি পরিবেশ নিয়ে সবচেয়ে সোচ্চার একজন মানুষ, কি নির্দেশনা আছে আপনাদের প্রতি? আমরা কারোর সাথে কনফ্লিক্টে যেতে চাই না। আসলে সরকার এবং প্রাইভেট সেক্টর একে অপরের পরিপূরক। এইখানে আমি মনে করি যে পরিবেশ অধিদপ্তর যদি আমাদেরকে এনিমি মনে করে, তাহলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রি আপনার এখানে রান করতে পারবে না। সুতরাং আমি মনে করি যে যাতে পরিবেশটাকে রক্ষা করে আমরা উইন উইন সিচুয়েশনের মাধ্যমে আমরা যাতে ব্যবসা করতে পারি, যে আমি পরিবেশের মানদণ্ডগুলো আমি রক্ষা করতে পারি, আমার যে লেবার রাইটগুলো আছে সেগুলো আমি রক্ষা করতে পারি, আমার অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সেগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারি ট্যানারি অ্যান্ডে, সেগুলো আমার করতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আসলে নতুন বিনিয়োগ করা এবং আপনার ব্যবসায় টিকে থাকা কিন্তু একটা বড় দায়। আমরা বারবার বলেছি, সরকার দেখুন এখানে 14% বা 13% ইন্টারেস্ট দিয়ে ব্যবসা করাটা একটা চ্যালেঞ্জের বিষয়। এইখানে আমরা দেখছি যে আমাদের ট্যানারি 85% ট্যানারি মালিক কিন্তু ক্লাসিফাইড হয়ে গেছে। সুতরাং আমরা মনে করি যে এই ক্ষেত্রে আপনার শুধু পরিবেশ অধিদপ্তর নয় বা পরিবেশ মন্ত্রণালয় নয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ সহ আপনার যারা আছেন সংশ্লিষ্ট শিল্প মন্ত্রণালয়, সবাইকে এগিয়ে আসা উচিত। মানে কোথায় কোথায় আমাদের কি প্রয়োজন সেগুলোকে ফাইন্ড আউট করে আপনার সমাধান করা। ক্লাসিফাইড যে শিল্প মালিক আছেন তাদের ভেতর কি আপনাদের কি মনে হয় যে আসলে ব্যবসা স্ট্রাগল করতে গিয়েই পারেনি, নাকি কখনো কখনো অপরিকল্পিত বিনিয়োগের কারণে তারা ক্লাসিফাইড হয়েছে? না, দেখুন এইখানে আমি মনে করি যে এইখানে সরকারের যে নীতি সহায়তার যেটা দরকার ছিল সেটা আমরা পাইনি। আর বিশেষত 17 সালের পরে কিন্তু অধিকাংশ ইন্ডাস্ট্রি কিন্তু ক্লাসিফাইড হয়েছে। অর্থাৎ আপনার যে একদিনের নোটিশে যে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দিয়েছে, এটার প্রভাবে কিন্তু অনেক ট্যানারি ইন্ডাস্ট্রি কিন্তু আপনার ওখানে সাভারে রান করতে পারে না। দেখা গেছে 1 বছর পরে বা 2 বছর পরে তারা রান করতে পারছে। এই ফাঁকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এবং পাশাপাশি
আমার যে সেল ছিল আন্তর্জাতিক বাজারে যেটা ছিল $1.50 সেটা 70 সেন্ট 60 সেন্টে চলে আসছে। আপনি যদি একটা কেন কমছে, এটা কি বাজারের ট্রেন্ড নাকি দেখুন আমাদের দুর্বলতা? এখানে যে কমপ্লায়েন্সের চ্যালেঞ্জের কারণে কিন্তু আপনার মানে ইউরোপীয় ইউনিয়ন এবং আপনার আমেরিকার কাস্টমারগুলো আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যার কারণে দেখা গেছে নন কমপ্লায়েন্ট বায়াররা কিন্তু এই সুযোগটা নিচ্ছে। তারাই মূল বেনিফিশিয়ারি, বিশেষত চায়না, ইন্ডিয়া, এরা কম দামে বাংলাদেশ থেকে এই আমাদের পণ্যগুলো কিনছে। আপনি যদি দেখেন যে 16 সালে আমাদের এক্সপোর্ট ছিল $400 মিলিয়ন, অথচ এই চামড়ার ক্ষেত্রে চ্যাপ্টার 4100-এ যদি আমরা দেখি যে আমরা $400 মিলিয়ন আমরা এক্সপোর্ট করেছি 16 সালে, অথচ এটা নেমে চলে এসেছে $123 মিলিয়ন। এটা প্রসেসড ক্রাস্ট এবং ফিনিশ লেদারের ক্ষেত্রে, আমি উইদাউট ফুট অয়েল লেদার গুডসের কথা বলছি। তাহলে আপনি দেখেন এখানে গ্রোথ যেখানে বাড়ার কথা সেখানে কিন্তু অনেক ড্রাস্টিক্যালি ফল করেছে। এটাও আরেকটা কারণ হলো প্রাইস কমার কারণে। সুতরাং আমি মনে করি যে এইখানে আমাদের আরও বেশি বেশি বিনিয়োগ করা প্রয়োজন, বিশেষত লেদার গুডস, ফুটওয়্যার্স। আমরা যাতে চামড়া এক্সপোর্ট না করে গুডসের ক্ষেত্রে আমরা ফুটওয়্যার নিয়ে কথা বলবো, তার আগে একটু বলবেন ওভারঅল শিল্পে যদি LWG সার্টিফিকেট যদি মেনটেন করা হয়, আপনারা যদি পান, সেক্ষেত্রে এখন যে আপনাদের যে রপ্তানি আয় হিসাব করা হয় সেটা ড্রাস্টিক্যালি কেমন বাড়তে পারে? দেখুন, আপনি যদি আমি $130 মিলিয়ন ধরি, সেটা কিন্তু ডাবল হয়ে যাবে এক বছরের ভিতরে। আমার এটা কিন্তু $250 মিলিয়ন বা $260 মিলিয়ন হয়ে যাবে। এটা কিন্তু ডাবল হয়ে যাবে। অর্থাৎ আমি কিন্তু হাফ প্রাইসে আমি নন কমপ্লায়েন্ট বায়াররা এই সুযোগগুলো নিচ্ছে, সার্টিফিকেট পেলেই দাম ডাবল হয়ে যাবে। এইখানে কিন্তু আমি অধিক দাম পাবো এবং আমি সেই ক্রেতাগুলোকে আমি নিয়ে আসতে পারবো যে ক্রেতাগুলো আমাদের থেকে চলে গেছে। সুতরাং আমি মনে করি যে এটা একটা বড় চ্যালেঞ্জ এবং দেশের স্বার্থে এই যে আজকে যে 30 লক্ষ কওমি মাদ্রাসা এতিমখানা আছে এই বাংলাদেশে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, যারা কাঁচা চামড়া ব্যবসায়ী তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ মূলত বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। আমরা বেশ কয়েক বছর আগে শুনেছিলাম আপনারা LWG সার্টিফিকেটের জন্য আপনারা নিজেরা কিছু কারখানা সিলেক্ট করেছিলেন, 20টার মতো কারখানার কথা আমরা শুনেছিলাম। সেই কারখানাগুলোর আসলে অগ্রগতি কি, বাধাটা কোথায়? সেই কি প্রত্যেকটা গল্পই কি CETP-তে গিয়ে আটকে যাচ্ছে? হ্যাঁ জি, এটাই আসলে বিষয়। LWG যদি আমরা গ্যাপ অ্যানালাইসিস করেছি, আমরা অ্যাসোসিয়েশন এবং আমাদের বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথভাবে আমরা সেখানে 20টি ট্যানারি গ্যাপ অ্যানালাইসিস করার পরে দেখা গেছে যে 2টি ট্যানারি কিন্তু আপনার ঢাকার বাইরে অবস্থিত, তারা কিন্তু অলরেডি LWG গোল্ড সার্টিফাইড হয়েছে। এইখানে আমাদের এই ইন্ডাস্ট্রি জোনের ভিতরে কিন্তু আপনার প্রায় 10 থেকে 12টি ট্যানারি আপনার সেটার কাছাকাছি চলে আসছে। অর্থাৎ আমার 1410 মার্ক 1710 মার্কের ভিতরে 300 মার্কটা কিন্তু ক্রুশাল। একটি হলো লিকুইড ওয়েস্ট, একটি হলো সলিড ওয়েস্ট। এই 300 মার্ক আমি যদি অ্যাচিভ না করতে পারি তাহলে কিন্তু আমি কোনোভাবেই ওই ট্যানারি এন্ডে আমি 1400 মার্ক আমি যদি অ্যাচিভও করি আমি সার্টিফাইড হতে পারবো না। ওখানে গিয়ে আমরা কিন্তু আটকে যাচ্ছি, প্রতিবার এখানে আটকে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে আপনাদের কি নিজস্ব কোনো উদ্যোগ, লিকুইড এবং সলিডটা তো ম্যানেজমেন্ট করা মোটামুটিভাবে আমাদের দৃষ্টিতে সহজ, আপনারা সেটা ভালো বুঝেন, লিকুইডটা ম্যানেজমেন্টের জন্য আপনারা কি ব্যক্তিগত কোনো উদ্যোগ আছে? হ্যাঁ দেখুন, এইখানে প্রায় 5 থেকে 6টি ট্যানারি আবেদন করেছেন আপনার নিজস্ব ETP করার জন্য। ইতিমধ্যে 2টি ট্যানারি আপনার নিজস্ব ETP তৈরি করে তারা ট্রায়াল অ্যান্ড টেস্টিংয়ে আসছেন। হয়তোবা তারা এটা অচিরেই তারা সার্টিফাইড হয়ে যাবেন এই 2টি ট্যানারি। তো আর বাকি কয়েকটি ট্যানারি কিন্তু আপনার পার্সোনাল ETP করে আপনার চেষ্টা করছেন যে সার্টিফাইড হওয়ার জন্য। আর এখানে ওই সলিড ওয়েস্টের কথা যদি বলেন, যে সাভারে JW অ্যানিমেলস একটা কোম্পানি, অর্থাৎ চাইনিজ বড় ইনভেস্টর এখানে একটা বড় ইন্ডাস্ট্রি করেছে। তারা আমাদের থেকে যে সলিড ওয়েস্টগুলো নিয়ে আপনার সেখানে ইন্ডাস্ট্রিয়াল জিলেটিন তৈরি করছে এবং আপনার ডগ চুইং বা পোলট্রি ফিডের জন্য যে ফিড তারা কিন্তু তৈরি করছে খুব সায়েন্টিফিক ওয়েতে আপনার র হাইট সেট টিমিক্স দিয়ে। আমরা মনে করি যে এরকম আরও 2-1টি ইন্ডাস্ট্রি হলে কিন্তু আপনার এই সলিড ওয়েস্টের ম্যানেজমেন্টটা পুরোপুরি সম্ভব ম্যানেজমেন্ট করা। আমি মনে করি যে সলিড ওয়েস্ট কোনো ম্যানেজমেন্টের একটা কোনো চ্যালেঞ্জ নয়, আমার চ্যালেঞ্জটা হলো যে লিকুইড ওয়েস্টের ক্ষেত্রে। সুতরাং আমি মনে করি যে আমরা ওই CETPর ভিতরে আমাদের জোর দেওয়া উচিত। এবং আমরা ইতিমধ্যে শুনেছি যে সরকার কিন্তু চাচ্ছে বিসিক থেকে ব্যবসাকে এই শিল্পনগরে স্থানান্তর করার জন্য, কিন্তু এখানে কিছু
চ্যালেঞ্জ রয়ে গেছে, বিশেষত ব্যবসার যে স্পিড, আপনার যে আইন 1980 সালের আইন আর বিসিকের যে 2023 সালের আইন, সেটার কিন্তু ভিতরে কিন্তু কনফ্লিক্ট আছে। এইখানে আমরা কিন্তু বিসিক থেকে লিজ নিয়েছি 99 বছরের জন্য, এখানে ব্যবসা কিন্তু লিজ দেয় 30 বছরের জন্য। এখানে ব্যবসা একটা রেন্ট নেয়, আমরা কিন্তু এটা কিনে নিয়েছি আমাদের এই জমিগুলো। সুতরাং এখানে আইন আপনার কিভাবে কারেকশন করা যায় সেটা করে রেটিফাইড করে কিন্তু আপনার এটা করতে হবে। আদারওয়াইজ আপনার এখানে কোনোভাবে আপনার এটা ব্যবসার হাতে দিলে ব্যবসা এখানে কিছুই করতে পারবে না। এবং সিটিপির ক্ষেত্রে আমি মনে করি যে যদি স্পেশালি যদি সিটিপি তাদেরকে দেওয়া হয়, আমি মনে করি যে সেখানে অবশ্যই আপনার দুইটা ক্যাটাগরিতে সিটিপি পরিচালনা করা উচিত। একটা হলো লোকাল স্ট্যান্ডার্ড, আরেকটা হলো এলডব্লিউজি স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমরা যারা লোকাল ব্যবসায়ীরা আছেন, ছোট ছোট ট্যানারি, তাদেরকে যদি আমরা সেই লোকাল স্ট্যান্ডার্ডে কম খরচে সেই ট্রিটমেন্টের ভিতরে রেখে আমি রাখতে পারি, তাহলে তারা কিন্তু ব্যবসা টিকে থাকতে পারবে। আর যারা এলডব্লিউজি হতে চায়, এটা তো ব্যবসায়িক সেন্স থেকে বলেন, এটা কি পরিবেশের মানদণ্ড কি ঠিক হবে? হ্যাঁ, পরিবেশ মানদণ্ড ঠিক রেখে আমি বলছি যে এটা করার জন্য। বিশেষত আমরা এখানে দেখছি যে আমাদের যে সিটিপিটা করা হয়েছিল 25,000 কিউবিক মিটার বলা হয়, আসলে আদত সেটা করা হয়নি, সেটা হয়েছে 15,000 কিউবিক মিটার। এবং সেখানে কিন্তু আপনার যে ডিজাইন কিন্তু অনেক ফল্টি ডিজাইন আছে, যেটার কারণে আপনার কিন্তু সেটা ট্রিটমেন্টটা হচ্ছে না। তো আমি মনে করি যে এটাকে রেক্টিফিকেশন আপগ্রেডেশন করে যারা ডোমেস্টিক বিজনেস করতে চায় তাদেরকে এটার ভিতরে রেখে নতুন একটা সিটিপি করে, আধুনিক সিটিপি করে যারা এলডব্লিউজি হতে চায় সেইগুলোকে আপনার সেই ইন্ডাস্ট্রিগুলোকে সেটার ভিতর নিয়ে আসা। এটা যদি আপনার ব্যবসা করতে চায় তাহলে আমি মনে করি যে এখানে আমাদের কোনো আপত্তি থাকার কথা না। একটু বলবেন যে আসলে নতুনভাবে আরেকটি সিটিপি করাটা কতটা কার্যকর হবে, নাকি ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান ইন্ডিভিজুয়ালি করা? হ্যাঁ, দেখুন, ইন্ডিভিজুয়াল আমি মনে করি যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে, বিশেষত ইনভেস্টমেন্ট একটা বড় ফ্যাক্টর। এবং পাশাপাশি আপনার এখানে সিটিপি করতে হচ্ছে ইনভেস্টমেন্ট, এবং আপনার সিটিপিতে আপনার আমি মনে করি যে 400 থেকে 500 কোটি টাকার একটা আধুনিক সিটিপি আপনার করতে হয়তো বা লাগবে। এবং ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু আপনার আমাদের সিটিপি যে এই সিটিপিটা রেটিফিকেশন আপগ্রেডেশন উইথ অ্যাসেসমেন্ট সহ আপনার কিন্তু একটা ইউরোপের একটা কোম্পানিকে আপনার দিয়েছে কাজ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে 3 লক্ষ ইউরো দিয়ে আপনার এইটা অ্যাসেসমেন্ট করছে একটা ইউরোপিয়ান কোম্পানি। তারা বিশেষত ট্যানারি ইন্ডাস্ট্রির যে সিটিপির ক্ষেত্রে খুব অভিজ্ঞ, তারা ইটালিয়ান কোম্পানি, তারা কিন্তু ইতিমধ্যে এসে এখানে অ্যাসেসমেন্ট শুরু করেছে। সুতরাং আমরা মনে করি যে একটা আধুনিক সিটিপি যদি হয় আমাদের শিল্পনগরীতে, তাহলে আমরা মনে করি যে এখানে অন্ততপক্ষে 20-30টি ট্যানারি যদি এলডব্লিউজি সার্টিফিকেট হতে পারে, টোটালি আপনার সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে চামড়া শিল্পের। সেক্ষেত্রে চামড়া শিল্পের ভেতরে আমরা ট্যানারি থেকে একটু যেতে চাই ফুটওয়্যার শিল্পে। আপনারা দেখি আমাদের যে ইপিবির যে স্ট্যাটিস্টিক্স, সেখানে ফুটওয়্যার শিল্প এক্সপোর্টের ম্যাক্সিমাম চামড়া শিল্পের। তাদের এই ফুটওয়্যার শিল্পে আপনারা যে লেদার ব্যবহার করেন, সেই লেদার কোথাকার, আমাদের দেশের নাকি সেটা আবার ইম্পোর্ট করতে হয়? বিশেষত আমরা কিন্তু $650 মিলিয়ন ফুটওয়্যার এক্সপোর্ট করছি বছরে। তার ভিতরে অধিকাংশই কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বায়ার রিকোয়ারমেন্টস অনুযায়ী এলডব্লিউজি সার্টিফাইড ফ্যাক্টরিগুলো থেকে আপনার এই চামড়াগুলো কিনে আনতে হয়। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। বিশেষত আমরা আমাদের চামড়া এত কোয়ালিটিফুল থাকার পরও কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না। সেটা কিন্তু বছরে দেখা যাচ্ছে $150 থেকে $200 মিলিয়ন চামড়া আমদানি করে এনে আমরা এখানে ফুটওয়্যার তৈরি করছি, লেদার গুডস তৈরি করছি। এখানে আমি মনে করি যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রির এই চামড়াগুলো কিন্তু আমরা ট্যানারি মালিকরা আমরা সরবরাহ করতে পারতাম যদি আমাদের সার্টিফাইড থাকতো, হতাম আমরা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের সার্টিফিকেট না থাকার কারণে কিন্তু তারা পার্শ্ববর্তী দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে আপনার এই চামড়াগুলো নিয়ে এসে আপনার প্রোডাক্ট তৈরি করছে। যদি ভ্যালু এডিশনের ক্ষেত্রে বলি, যে আপনারা যখন চামড়া ইম্পোর্ট করে ফুটওয়্যার তৈরি করছেন, তখন যে পরিমাণ আপনারা ভ্যালু অ্যাড করতে পারেন, আপনারা যদি সার্টিফাইড হতেন ট্যানারি শিল্পের বেশ কিছু কারখানা, সেখান থেকে লেদার নিলে
আপনাদের ভ্যালুয়েশনটা কেমন পরিমাণ বাড়তো? দেখুন, এখানে প্রায় 150 থেকে 200% পর্যন্ত ভ্যালুয়েশন করতো। এইখানে আমি মনে করি যে যদি আমাদের চামড়া দিয়ে প্রোডাক্ট তৈরি করে সেল করতে পারতো তাহলে ফুটওয়্যার ইন্ডাস্ট্রির মালিকরাও কিন্তু লাভবান হতো, কারণ তারা কিন্তু খুব হাই প্রাইজে আপনার বাইরে থেকে এনে আপনার চামড়াগুলো আপনার দিয়ে প্রোডাক্ট তৈরি করছে। সেটা কিন্তু আসলে ফুটওয়্যার ইন্ডাস্ট্রির জন্য আপনার খুব লাভজনক নয়। এতগুলো সম্ভাবনা, এত সম্ভাবনাকে পাশ কাটিয়ে আপনারা এখনও পরিবেশ দূষণের দায়ে অভিযুক্ত। ব্যাংক যেখানে আপনাদের সাথে এত সম্ভাবনা দেখার পরেও ব্যাংক কতটা ইনভেস্টমেন্টে আগ্রহী আপনাদের সাথে? দেখুন, এখানে আমরা মনে করি যে ট্যানারি ইন্ডাস্ট্রির যারা ওনার, সব দায়টা মনে হয় তাদেরই। বিশেষত যদি আপনি কুরবানি ঈদের সময় দেখেন যে কাঁচা চামড়ার দর আপনার বিগত 4, 5, 7 বছর ভিতরে কিন্তু পড়ে গেছে। যেখানে আপনার 2,000-3,000 টাকা পর্যন্ত চামড়া আমরা ক্রয় করেছি, সেখানে কিন্তু 500 থেকে 1,000 টাকা পর্যন্ত চামড়া এখন নেমে আসছে। সেটা দায়ও কিন্তু ট্যানারি ওনারদের নিতে হচ্ছে। আবার পরিবেশের, দেখুন এখানে আসলে আমরা তো সেইভাবে সেল করতে পারছি না, সেই কাঙ্ক্ষিত বায়ার আমরা পাচ্ছি না, যার কারণেই কিন্তু আমরা সেই দায় নিতে হচ্ছে। বাজার দরটা কমিয়ে দিয়েছে, কিন্তু সেই দায়টা আমাদের নিতে হচ্ছে এবং পরিবেশের দায়টাও মনে হয় আমাদের নিতে হচ্ছে, কারণ আমাদের সাথে যে সরকারের যে এমইউ ছিল, সেই এমইউ অনুযায়ী কিন্তু সরকারের দায়িত্ব ছিল সব কিছু ব্যবস্থাপনা করে দেওয়া। অথচ দুর্ভাগ্যজনক বিষয়, আমাদেরকে এখান থেকে শিফটিং করেছে ঠিকই, কিন্তু প্রপার শিফটিংটা হয়নি। এটার দায়ও আমাদের নিতে হচ্ছে। আর ব্যাংকিংয়ের কথা যদি বলেন, যে ব্যাংক আসলে এখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোই কিন্তু এই সেক্টরে ইনভেস্ট করেছে, প্রাইভেট ব্যাংক কোনোভাবে এখানে ইনভেস্ট করেনি। যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যে 4-5টি ব্যাংক আছে, তারা কিন্তু খুব অনাগ্রহ প্রকাশ করছে এই সেক্টরে ইনভেস্ট করার জন্য। সুতরাং আমি মনে করি, আপনারা তো সম্ভাবনা দেখাচ্ছেন, তাদের অনাগ্রহের কারণ কি? দেখুন, এখানে অনাগ্রহের কারণ হলো, আমি বলেছি তো আগেই যে 85% ইন্ডাস্ট্রি কিন্তু আপনার ক্লাসিফাইড হয়ে গেছে। যেখানে আপনার তারা ক্লাসিফাইড হয়ে গেছে, ব্যাংক তাদেরকে যে রিফাইন্যান্স করবে সেইটার আগ্রহ ব্যাংক হারিয়ে ফেলেছে। সুতরাং আমরা গভর্নর সহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ওনাদের সাথে আমরা দেন দরবার করছি কিভাবে এখানে ফাইন্যান্স করা যায়, কিভাবে আপনার সফট লোনের মাধ্যমে আরও ওয়ার্কিং ক্যাপিটাল বৃদ্ধি করা যায়, যাতে এই ব্যবসাটাকে আরও প্রসারিত লাভ করা যায়। আপনি এখানে যদি নতুন করে বিনিয়োগ না দেন আপনি, তাহলে কিন্তু আপনার এক্সপানশন হবে না বিজনেস। 80% যদি বিজনেসম্যান ক্লাসিফাইড হন একটা সেক্টরে, তাহলে সেই সেক্টরটা আসলে সম্ভাবনা যতই থাক কন্টিনিউ করতে পারবে কতটুকু? দেখুন, এইখানে কিন্তু ভালো ব্যবসায়ও কিন্তু আছে। আমি মনে করি যে যারা অনিচ্ছাকৃতভাবে আপনার ক্লাসিফাইড হচ্ছে, অর্থাৎ শিফটিংয়ের কারণে, তাদেরকে চিহ্নিত করে তাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে তারা 30 বছর 40 বছর কিভাবে ব্যবসা করেছে, তাদেরকে আবার রিফাইন্যান্স করা। কারণ সেই সব ক্লায়েন্ট কিন্তু আমরা মনে করি যারা এই ক্লাসিফাইড হয়েছে তারা কিন্তু ওই ভালো ক্লায়েন্টই ছিল। শিফটিংয়ের কারণে কিন্তু তারা এই ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়েছে। অনিচ্ছাকৃত ক্লাসিফাইডের কথা বলছেন, ইচ্ছাকৃত কি ক্লাসিফাইড হচ্ছে, এটা কি আপনাদের নজরে আছে বা এরকম হতে পারে? অ্যানালিসিস করলে দেখুন, এখানে ব্যাংকিং সেক্টরে যে দুর্নীতি হয়েছে অতীতে, সেখানে দেখা গেছে যে 2-1টি গ্রুপ, এখানে দেখা গেছে 2-1টি গ্রুপের কাছে প্রায় 4 থেকে 5 হাজার কোটি টাকার ঋণ আপনার নিয়েছে ব্যাংকগুলো আমাদের সেক্টরে। অথচ আমাদের সবার থেকে হয়তো বা 4,000-5,000 কোটি টাকা পাবে, কিন্তু 1-2টি প্রতিষ্ঠানের কাছে প্রায় 5,000-6,000 কোটি টাকা ঋণ পায়। সুতরাং আমি মনে করি যে এটা হলো গিয়ে ব্যাংকিং ব্যবস্থাপনার যে দুর্বলতার কারণে অতীতে যে দুর্নীতি হয়েছে, সেটার ফল আমরা সবাই ভোগ করব না। সুতরাং আমি মনে করি যে এইখানে যারা ভালো ইন্ডাস্ট্রির ওনার ছিল, তাদেরকে আবার নতুন করে রিফাইন্যান্স করা, এবং আমরা
মাননীয় অর্থ উপদেষ্টার সাথে দেখা করেছিলাম। আমরা বলেছি যে 4,000 কোটি টাকা আমাদের একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে, যাতে আমরা ব্যবসা করতে পারি। এবং আমরা যে বাংলাদেশ ব্যাংকের যে জিটিএ ফান্ড, গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড থেকে ফান্ড দিয়ে আমাদেরকে যারা ছোট ছোট ইটিপি করতে চায় তাদেরকে ফাইন্যান্স করা সফট লোনের মাধ্যমে, যাতে আপনার তারা LWG সার্টিফাইড হতে পারে। সুতরাং আমি মনে করি যে এইগুলো আপনার করা উচিত, এবং এই যে যারা ভালো ক্লায়েন্ট ছিল তাদেরকে আবার রিফাইন্যান্স করা, এবং আপনার এই যে আমার সার্টিফিকেটের জন্য, আমার কমপ্লায়েন্সের জন্য যে বাংলাদেশ ব্যাংকের যে ফান্ডগুলো আছে, এনভায়রনমেন্টাল ফান্ডগুলো আছে, সেইগুলো আপনার যদি আমাদের সেক্টরে দেয় তাহলে কিন্তু অনেকটা আপনার সার্টিফাইড হতে পারবে। এখন কি আপনারা রপ্তানিতে কোনো প্রণোদনা পাচ্ছেন? আমরা রপ্তানিতে ক্রাস্ট এবং ফিনিশ চামড়া আমরা 6% প্রণোদনা পাচ্ছি, এবং ফুটওয়্যার লেদার গুডসের ক্ষেত্রে 10% আমরা প্রণোদনা পাচ্ছি। আর ফিনিশড ক্রাস্টে আমরা 6% প্রণোদনা পাচ্ছি। আমাদের প্রোডাক্ট এখন কোন দেশে বেশি যাচ্ছে? আমাদের লেদার গুডস এবং ফুটওয়্যার্স কিন্তু বিশেষত ইউরোপীয় ইউনিয়ন, জাপান মার্কেটে এবং আমেরিকান মার্কেটে যাচ্ছে বেশি। এবং চামড়ার ক্ষেত্রে যদি বলেন যে এইখানে চাইনাই কিন্তু একক বাজার ধরে রেখেছে, তারা মূলত মূল বেনিফিশিয়ারি, এবং তারা মার্কেট ম্যানিপুলেশন করছে, তারাই দর নির্ধারণ করছে, তারা সিন্ডিকেটের মাধ্যমে এই ব্যবসাটা পরিচালনা করছে, যেখানে আপনারা খুব কম দামে বিক্রি করতে আমরা বাধ্য হচ্ছি। আমরা তো যেটা ট্যানারি শিল্প আসলে খুব দ্রুত স্থাপন করা বা রান করা খুব টাফ। তো লেদার প্রোডাক্টসের ক্ষেত্রে বা ফুটওয়্যারের ক্ষেত্রে কি নতুন নতুন উদ্যোক্তা আসছে? ছোট ছোট বিনিয়োগ দিয়ে কি এই বিজনেসগুলো করা সম্ভব? হ্যাঁ, দেখুন এখানে কিন্তু অনেক ছোট ছোট নতুন বিনিয়োগকারী আসছে। আপনি যদি হাজারীবাগের কথা ধরেন, আপনি ওখানে গেলে আপনি কিন্তু টোটাল সিনারিওটা চেঞ্জ হয়ে যাবে, কারণ ওখানে কিন্তু এখন বিশাল একটা লেদার গুডসের হাব হয়ে গেছে, ফুটওয়্যারের হাব হয়ে গেছে। ওখানে প্রচুর শোরুম হয়েছে, ফ্যাক্টরি হয়েছে, নতুন নতুন যারা পড়ালেখা শেষ করে আপনার নতুন নতুন উদ্যোক্তা আপনার এসেছে, আপনার এই ফুটওয়্যার ইন্ডাস্ট্রি করছে, লেদার গুডস ইন্ডাস্ট্রি করছে, তারা কিন্তু কর্পোরেট লেভেলে ব্যবসা করছে। আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। এবং পাশাপাশি আপনার যে বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি বলেন ফুটওয়্যার, লেদার গুডস, সেখানেও কিন্তু আপনার প্রচুর ইনভেস্টমেন্ট আসছে। এটা বলবেন একটু খুব জানার জায়গা থেকে, খুব সাধারণ মানুষের জায়গা থেকে, আমরা যখন দেখি যে এক্সপোর্ট কোয়ালিটি, তখন আসলে এটার প্রাইস অনেক বেশি বেড়ে যায়। আপনারা সেখানে কি কি মেনটেন করেন যেটা আমাদের লোকাল মার্কেটের জন্য আপনারা মেনটেন করেন না? সেখানে কি টেকসইটা কিভাবে দেখেন বা লেদার কোয়ালিটিটা কিভাবে দেখেন? আমরা কি কম মূল্যে আসলে ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটির যে সেটা কি পেতে পারি কি না? হ্যাঁ, এটা পেতে পারেন। এখানে আমি মনে করি যে এখানে অনেক উদ্যোক্তা আছে যারা কি না আপনার এক্সপোর্ট কোয়ালিটির টাইপের জুতো আপনি তৈরি করছে, লেদার গুডস তৈরি করছে। এখানে আমাদের প্রবলেমটি হলো যে টেকনিক্যাল নো হাউ। আমাদের যে ইউনিভার্সিটি থেকে যে আপনার ছাত্রীরা বের হচ্ছে লেদার ইনস্টিটিউট থেকে, সেখান থেকে কিন্তু আসলে তারা ভালো কোলাবোরেশন করতে পারছে না পাশ্চাত্য বিশ্বের সাথে। অর্থাৎ আমার এখানে অ্যাক্সেসরিজের অভাব আছে, আমার এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলোর অভাব আছে, আমার এইখানে যে প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে যে আপনার অ্যাভেলেবিলিটি যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলোর অভাব আছে। যার কারণে দেখা যাচ্ছে যে তারা লোকাল যেটাই পায় সেটা দিয়ে আপনার ফুটওয়্যার, লেদার গুডস তৈরি করে আপনার এগুলো সেল করছে, যার কারণে দেখা যাচ্ছে যে তারা এক্সপোর্ট কোয়ালিটি মিট করতে পারছে না। আমি মনে করি যে এখানে এই ইন্ডাস্ট্রিকে প্রসারিত করার জন্য একমাত্র উপায় হলো যে আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আরও বেশি করে তৈরি করা। তাহলে কি আমরা কম দামে ভালো মানের জুতা পাবো? কম দামে ভালো মানের জুতা পাওয়া যাবে। এবং আপনার এইখানে দেখুন, এইখানে আউটসোল আপনার একটা জুতো তৈরি করার ক্ষেত্রে 20 থেকে 25টি আপনার কম্পোনেন্ট প্রয়োজন হয়। আমরা কিন্তু অধিকাংশ কিন্তু বিদেশ নির্ভর, আমাদের এখানে অভ্যন্তরীণ বাজারে খুব একটা অ্যাক্সেসরিজ পাওয়া যায় না। সুতরাং আমরা মনে করি এখানে আরও বেশি বেশি কোয়ালিটিফুল অ্যাক্সেসরিজ আপনার ইন্ডাস্ট্রি করা উচিত। সেগুলো কি কোনো উদ্যোগ দেখেছেন ব্যক্তিগত, মানে বেসরকারি পর্যায়ে বা সরকারি পর্যায়ে? না, আমরা এখানে কোনো আসলে বেসরকারিভাবে সরকারি পর্যায়ে খুব একটা উদ্যোগ দেখিনি। তবে 2-4টি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি আপনার কিন্তু কিছু কিছু প্রোডাক্ট আপনার এখানে নিজেরা তৈরি
করছে। সুতরাং আমি মনে করি যে এখানে অভ্যন্তরীণ বাজার একটা বড় বাজার, সেইখানে কিন্তু আপনার এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যদি করতে পারে তাহলে কিন্তু সেটার বিজনেসটাও ভালো হবে এবং পাশাপাশি যারা আজকে এই যে হাজার হাজার ক্লাস্টার আছে, যে ঢাকায় পুরন ঢাকা আছে বা ভৈরব আছে বা ব্রাহ্মণবাড়ি আছে, তারা কিন্তু সেই অ্যাক্সেসরিজের অভাবের কারণেই কিন্তু কোয়ালিটিফুল জুতো তৈরি করতে পারছে না। সুতরাং আমি মনে করি যে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর ক্ষেত্রে আপনারা বললেন যে আপনাদের ইনস্টিটিউট থেকে আসলে বাজারমুখী যে চাহিদা, সেই চাহিদা ফিল আপ করতে পারছেন। আপনারা কি কখনো ইনস্টিটিউটের সাথে আপনারা সাংগঠনিকভাবে কিংবা কারখানা ব্যক্তি পর্যায়ে ইনস্টিটিউটের সাথে আপনাদের ডিমান্ড? দেখুন, আমাদের সবসময় ইনস্টিটিউটের সাথে আমাদের কোলাবোরেশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইখানে যে আমরা টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হলে আমাদের আর্টিসান কোর্সগুলো চালু করতে হবে। বিশেষত যারা ডিগ্রিধারী নয় তাদেরকে আপনার এইখানে এইটার ভিতরে নিয়ে আসতে হবে। অর্থাৎ আমরা ডিজাইনার আমার তৈরি করতে হবে, আমার শু ডিজাইনার তৈরি করতে হবে, ব্যাগ ডিজাইনার তৈরি করতে হবে। আমার এখানে নতুন নতুন ইনোভেশন আপনার আনতে হবে। এখানে ইনোভেটিভ আমার কিছু আমি করতে পারছি না, যার কারণে দেখা যাচ্ছে যে তারা কিন্তু গতানুগতিক ডিগ্রি নিয়ে কিন্তু বের হয়ে আমরা চাকরিতে চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তারা কিন্তু তাল মিলাতে পারছে না। আমি মনে করি যে সেখানে একটা কোলাবোরেশন করা উচিত, যে অন্তত পক্ষে যারা ইউরোপিয়ান ব্যবসা করেন সেই ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোর সাথে, যারা যে ডিজাইন ইউনিভার্সিটিগুলো আছে, ইটালিতে আছে নামকরা কিছু প্রসিদ্ধ ইউনিভার্সিটি, তাদের সাথে কোলাবোরেশন করা, চায়নার সাথে কোলাবোরেশন করা, তাহলেই কিন্তু আপনার এইখানে ভালোভাবে এগোতে পারবে। সেন ভাই, আমরা একদম শেষের দিকে একটু ডিজাইন নিয়ে যদি কথা বলি, যে তৈরি পোশাক শিল্পের কিন্তু বড় একটি সমস্যা হচ্ছে তারা নিজস্ব ডিজাইনে তৈরি করেন কম, বেশিরভাগ ক্ষেত্রে বায়ারদের প্রোভাইড করা। আপনাদের ক্ষেত্রে কি ডিজাইনের ক্ষেত্রে আপনারা কেমন ধরনের প্রতিবন্ধকতার ভেতরে আছেন? আপনারা কি নিজেরা ডিজাইন তৈরি করা শুরু করেছেন বা করেন, নাকি এখনও টোটালটাই বায়ার নির্ভর? দেখুন, এখানে আমরা বিশেষত 50% বায়ার নির্ভর, 50% আমরা ডিপেন্ড অন আপনার চায়না এবং আপনার ইটালির উপরে। 50% কি একদম মডিফাই করেন নাকি সরাসরি নিজেরাই? আমরা এইটা আসলে কিছু মডিফাই করে আমাদের ডিজাইনার দিয়ে আমরা সেই ডিজাইন প্যাটার্ন সহ আমরা কিন্তু বাইরে থেকে নিয়ে আসি। আমরা ইটালি থেকে, চায়না থেকে, এখানে কিন্তু একটা বড় ইনভেস্টের ব্যাপার আছে। আমাদের R&D খুব একটি শক্তিশালী নয়। কিছু কিছু এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি আছে যারা কিনা আপনার এটাতে বিনিয়োগ করে থাকে। এই কোলাবোরেশনটা কিন্তু সব ইন্ডাস্ট্রিতে নেই। সুতরাং আমরা মনে করি যে বায়ারের উপরে ডিপেন্ড করতে হয় আমাদের, এবং বিশেষত আমাদের আউটসোর্সিং করতে হয়। আউটসোর্সিং করতে হলে কিন্তু আমাদের প্রচুর বিনিয়োগ করতে হয়। সুতরাং আমি মনে করি যে আমাদের এইখানে একটা ডিজাইন ডিপার্টমেন্ট, অর্থাৎ যে লেদার ইনস্টিটিউট আছে সেখানে ডিজাইন ডিপার্টমেন্ট করা উচিত এবং আর্টিসান কোর্স চালু করা উচিত, এবং পাশাপাশি R&Dকে আরও শক্তিশালী করা উচিত। তাহলে কিন্তু বিজনেস স্মুথলি আরও করা যাবে। চামড়া শিল্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, কি এমন কথা আছে যেটা এখনো বলা হয়নি, বা কি এমন ডিমান্ড আছে যে দাবিটা এখনো জানানো হয়নি? কি এমন দাবি আছে যেগুলো পূরণ করা হয়নি এখন পর্যন্ত, যা জরুরি? এরকম কোনো কিছু মনে পড়ে? দেখুন, এইখানে আপনি যথার্থই বলেছেন। আসলে আমি মনে করি যে শিল্পটাকে নেগলিজেন্সি না করে প্রায়োরিটি দিয়ে আপনার যদি আপনার যে সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে আপনার সমাধান করা হয়, তাহলে কিন্তু এই সেক্টরটা লাভবান হবে। শুধু লেদার সেক্টর না, আপনার দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে, এবং আপনার এই যে আমার যে কর্মসংস্থান, আমি 30-40 লক্ষ লোকের কর্মসংস্থান আপনার সৃষ্টি করতে পারবো। আমার না বলা কথার ভিতরে আমি যদি বলি যে আমরা কি চাই, আমরা চাই যে এই নেক্সট টু RMG লেদার সেক্টর, আমরা চাই এটা, আমাদের ভিশন এটা, মিশন এটা, যাতে চামড়া সেক্টরই হতে পারে আপনার নেক্সট টু RMG, যেখানে ছাড়িয়ে যেতে চান না। আমরা RMGকে ছাড়াতে চাই না, কিন্তু নেক্সট হতে চাই আমরা।
সেটা এমন ক্ষেত্রে না হোক, অন্ততপক্ষে আমরা যদি এম্পাওয়ারমেন্ট করতে পারি, আমাদের যে স্কিল ফোর্স আছে সেটাকে এম্পাওয়ারমেন্ট করতে পারি। আমার ওই যে এমপ্লয়ি আমি যদি 30-40 লক্ষ করতে পারি, আমি যদি আপনার বৈদেশিক মুদ্রা আরও বেশি বেশি উপার্জন করতে পারি, তাহলেই আমার সাকসেস। এইখানে আমি মনে করি যে এইখানেই অপরচুনিটি, এই সেক্টরটা তো একটা পোটেনশিয়াল সেক্টর হিসেবে বিবেচনা করা উচিত। শাহিন ভাই, অনেক ধন্যবাদ আমাদের সময়ের আলাপে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম চামড়া শিল্পের বিভিন্ন দিক নিয়ে, যেখানে পরিবেশ দূষণ থেকে মুক্তি মিললে কীভাবে আসলে আমাদের রপ্তানি আয়টা ড্রামাটিক্যালি বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে কী করা উচিত, শিল্পের উদ্যোক্তা যারা আছেন তারা আসলে কী চান, সেই দিক নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ টেনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন আহমেদের সঙ্গে। দর্শক, আজ এ পর্যন্তই সময়ের আলাপে। সঙ্গে থাকুন সময়ের।